ফকির আব্দুল মালেক, ওনার সঙ্গে আপনার সঙ্গে যে আমার মানে যেটুকু মানে পরিচয় বা যেটুকু জানাশোনা, হ্যাঁ, এইটা আমার এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে এইটা আসলে যথেষ্ট ছিল না। হ্যাঁ, আপনার একটা আন্তরিকতা অন্তর্গত জায়গা আমি এটা পেয়েছি, ওইটা ছিল। এবং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, আপনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা করছেন। হ্যাঁ, হ্যাঁ, তো গণিতে পড়াশোনা করা একটা মানুষের মধ্যে আমরা গণিতকে যেভাবে বোঝার চেষ্টা করি, গণিত নিয়ে আমরা যেই আমাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, এটা আসলে একটু আমরা বলে নিই অনেক ক্ষেত্রে যে এটা আমরা একটু মানে একটু দূরবর্তী জায়গা দেখি, মানবিকের জায়গা থেকে আর কি, যেটাকে আমরা মানবিক বিদ্যা বলি। তবে এইটা আসলে সঠিক না। কারণ হচ্ছে আমার যে ধারণা যে আইনস্টাইন এত বেশি সংবেদনশীল ছিলেন, এত বেশি গণিত বোঝার পরেও এত বেশি সংবেদনশীল ছিলেন, তখন আমার প্রশ্ন এসে গেছে। তখন আমি নিজে নিজে উদ্ধার করার চেষ্টা করেছি এবং বোঝারও মানে একটা বিষয় বুঝতে চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে মানুষ মানে আসলেই শেষ পর্যন্ত সে যদি তার পরিমাপে একটা পরিমাপে উঠে যায়, তখন তার সুনির্দিষ্ট সংজ্ঞায় না ফেললেই ভালো হয়। হ্যাঁ, যে এই গণিতবিদ, এই অধ্যাপক, উনি অমুক কেন, উনি আসলে একটা দর্শনের পর্যায়ে পৌঁছে যায় এবং সর্বদৃষ্ট দার্শনিক দৃষ্টিভঙ্গি জায়গা তৈরি হয়ে যায়। তবে এইটা আপনি হচ্ছে যে বলতেছেন এখানে যেটা বলছেন গণিত সম্বন্ধে যে কথাগুলি বলতেছেন, সেটা হচ্ছে গণিত তো আমার আমার একাডেমিক পড়াশোনা। ওখানে আমার খুব ছোটকাল থেকে গণিত আমার খুব ভালো লাগতো। গণিতকে আমি খুব সহজে রপ্ত করতে পারতাম। ইভেন আমার মনে আছে যখন আমি ধরেন আপনার এইচএসসি কিংবা এসএসসি লেভেলে ছিলাম, তখন আমার টিচারও আমার কাছ থেকে অনেক প্রবলেম সলভ করে নিয়ে যেত। আমার গণিতটা আমার এত ভালো লাগতো। হ্যাঁ, তো গণিতটা আসলে আমি পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে সারা মহাবিশ্বেই যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা স্থানে গণিতের একটা ছাপ আমরা খুঁজে পাই। যেমন মনে করেন যে আপনার এই যে অণু থেকে পরমাণু গঠন থেকে শুরু করে গণিতে এটা চলছে। কিন্তু আমি যে বিষয়ে আপনার সাথে কথা বলি যে আমরা তো আসলে সাহিত্য নিয়ে এখন মোটামুটি আপনার যেটা দেখি ওইটা নিয়ে না, ঠিক আছে। এখন আপনার সাথে আমার তো রিলেশনটা হচ্ছে যে সাহিত্য নিয়ে। আমরা তো আসলে সাহিত্য ভিত্তিক আপনার সাথে পরিচয় যখন থেকে, তখন আপনি জানি যে আপনারা প্রচুর সাহিত্যপ্রেমী, আপনার 10টা বই এখানে আছে। এবং আমি তো মনে আছে যে আমি কখনো কিছু একটা লিখলে আপনাকে নিয়ে বলতাম যে ভাই একটু দেখা দেন তো। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই গণিতের ব্যবহারটা কিন্তু আমি আমার এই বইটাতে, এই যে জলসে বেহালা যেটা আমি করছি, এখানে আমি গণিতের মেলা যেটা আসছে, এখানে আমি কিন্তু 26 মেলা যে বইটা আসে, এখানে কিন্তু আমি গণিতের ব্যবহার করছি। যেমন আমি মাত্রাগুলি খুব সূক্ষ্মভাবে মাপার চেষ্টা করছি। আপনি যদি আমার কেউ যদি গুণা দেখে যে আমার এই কবিতাগুলিতে মাত্রাগুলি পারফেক্ট পাবে। প্লাস আমি সনেট লিখছি, 20টার মতো সনেট লিখছি। সনেটগুলি তো নিশ্চয়ই আপনি জানেন, সনেটগুলি তো কখনোই আপনার গণিতের বাইরে হইতে পারে না। সনেট তো আপনাকে একটা হিসাবের ভিতর থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক সময় মনে হয় যে আমার হিসাবটা ধরেন যে আপনার সাহিত্যে মানুষ রপ্ত করে নেয়। হ্যাঁ, তো আমি যেটা যে কারণে প্রশ্ন উত্থাপন করছি এবং সেটা আলাপ জানা, সেটা হচ্ছে আমার ধারণাটা মানে একটা ব্রেক হয়েছে আর কি। এটা হচ্ছে যে মানুষটা একজন ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু পরে একটা দীর্ঘ বিরতি পর্যন্ত আমি আপনার লেখালেখি খোঁজ খবরটা কোনো কারণেই পাই নাই। মানে পাই নাই হয়তো এই কারণে আপনি এটা করছেন কিনা বা দুইটা আছেন কিনা চর্চায়। অনেক সময় আমি অনেক আসলে নিজে থেকে এই করতেও চাই না। আপনার সঙ্গে একটা আমার যোগাযোগ, কর্মসূত্রে একটা যোগাযোগের জায়গা ছিল। তো তারপরে আসলে আমিও নিজের জীবন, নিজের কর্ম, নিজের সাহিত্যগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। তা আমার পরে উপলব্ধি আসছে যে আপনি পরবর্তী কবিতাগুলো দেখে, এই কবিতাগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, উনি তো আসলেই মানে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে যাত্রার সক্ষমতা ধারণ করেন এবং ওনার সঙ্গে একটু কথাবার্তা বলা দরকার, সেই প্রত্যাশা থেকে আসা। এবং আরও একটি বিষয় হচ্ছে যে আমরা যেটাকে বলি সাহিত্যের যে মূলধারা, এই মূলধারায় প্রবেশের ক্ষেত্রে অতীতেও সেই যদি আমরা রবীন্দ্রনাথের সময় থেকে ধরি, কাজী নজরুল ইসলামের সময় থেকে ধরি, জীবনানন্দ দাশকে ধরি, আবুল হাসানকে ধরি, শামসুর রহমানকে ধরি, নির্মলগুণকে ধরি, আল মাহমুদকে ধরি, এর মধ্যেও আরেকবার বহু নাম বলা যাবে, নাম বলে তো আর পারবো না। এইটা হচ্ছে যে সব কবিদের ক্ষেত্রেই কিন্তু কম বেশি আমরা এই
মোকাবেলাটা করতে দেখছি যে মূলধারা এবং তার যে বাইরের একটা ক্ষীণ চর্চারও কেউ কেউ থাকছে, তার আলো অনালয়ে, কেউ একটু অন্ধকারে, কেউ একটু আলোতে। যেমন জীবনানন্দ দাশ তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যে যখন রবীন্দ্রনাথ লিখেন, কাজী নজরুল ইসলাম যখন দুর্দান্ত প্রতাপে লিখেন করেন, তারা যেভাবে বিভিন্ন জায়গায় মানে কবি হিসেবে নিজেকে তুলে ধরেছেন, এবং কবিতার ভাষার যে বৈভব, ভাষার যে বৈচিত্র্য, তাদের অবদান আছে, তারা অনেক বড় মাপের মানুষ। সেই সময়ে কিন্তু আমরা জীবনানন্দ দাশকে কিন্তু আমরা দেখেছি আড়ালে বা মূল ধারায়, মানে ওনার নিজের মতো করে নিজে ছিলেন, নিজের জগতে দাবি করা যাচ্ছিল না যে জীবনানন্দ দাশ মূলধারা। পরে মানুষ বা কবিরা তাকে মূলধারায় নিয়ে এসছেন, উনি এখন মূলধারার কবি, এবং উনি এখন দিক নির্দেশনামূলক কবিও বটে। হ্যাঁ, আমরা বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমি যাদের কবিতা বা পড়ে কবিতা লেখা শিখেছি, তার মধ্যে আমার মানে সর্বপ্রধান হচ্ছে জীবনানন্দ দাশ। হ্যাঁ, তারপরে আমি ধরেন যে আল মাহমুদের নামটি বলবো। আল মাহমুদ, হ্যাঁ, আল মাহমুদ আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। দেখ, আমি আমার কথা জানি, এইটা বলতেছি এই জায়গায় যে আল মাহমুদ কিন্তু অনেক সময় মনে হয়েছিল যে আল মাহমুদের মধ্যে একটু অনালয়ে থেকে যায়। এগুলোর সঙ্গে রাজনীতি, সংস্কৃতি, প্রাতিষ্ঠানিকতা, নানা বিষয় মিলেমিশে একাকার হয়ে যায়। তো ওই বেদনা বোধের জায়গাটা আমার নিজের মধ্যে আছে। হ্যাঁ, আমি এটাকে নানাভাবে মোকাবেলা করার চেষ্টা করি। সেই জায়গা থেকে যখন আপনার কবিতাগুলো পড়লাম, কিছু কবিতা যেভাবে অনলাইনে সুবাদে হোক, যেভাবে হোক আমার হাতে পৌঁছলো, দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা যারা লিখছি, আরও যারা লিখছেন, সবাই তো আমরা লিখছি, সবাই তো আমরা সবার কথাটা মানে এই একটা প্রধানতভাবে আমরা একটা জানার বোঝার জায়গায় টেনে নিয়ে আসছি। তো এইটা আসলে কিন্তু ফকির আব্দুল মালেকের কবিতা পড়ার পরে, কিন্তু পরবর্তী কবিতাগুলো পড়ার পরে কিন্তু আমার কাছে এই প্রশ্নটা জেগেছে, তাহলে উনি কেন এই জায়গাটাতে ওইভাবে উজ্জ্বল না, বা আমি কেন পাই না? ওনার প্রতিভা, ওনার কাজ, ওনার মেধা এই বিচার করবে কাল, কবিতা ভালো মন্দ এই বিচার করবে পাঠক। আমিও একজন পাঠক, তা আমার পাঠ উপলব্ধির জায়গা থেকে, এবং আমি যদি অনেকটা সময় কবিতার কর্মী হিসেবে কবিতা লেখা নিয়ে আমি চেষ্টা করছি। এই কবিতার বাইরেও আমার একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে, ধাবমান নামে একটা প্রতিষ্ঠান আছে, বা শ্রুতি আমার সাংস্কৃতিক তৎপরতা আছে। তো সেখানে আমি নানা লোকের লেখকদের কিন্তু নিয়ে এসেছি, একদম আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, শামসুর রহমান থেকে শুরু করে আহমদ শফা, আমরা যাদেরকেই বলি না কেন, ওনারা প্রত্যেকেই আমাদের নামানোর মধ্যে আমাদের অনুষ্ঠানে এসেছেন কম বেশি। তো এই সমগ্র অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে আপনি কিন্তু আসলে সেইভাবে এই জায়গাটিতে মূল ধারা বলতে আমরা যা বোঝাচ্ছি, আমাদের পত্রপত্রিকাগুলোতে যেভাবে হওয়ার কথা, কারণ বয়সের দিক থেকে আপনার সঙ্গে আমার তেমন একটা নাই, কিন্তু দেশব্যাপী একটা যে মানে একটা স্বর বা একটা ভালো কবিতা, একটা নমুনামূলক কবিতা যেতে পারে, ছাপা হতে পারে, নানা কারণে আমাদের কিন্তু এগুলো মানে হয় না। এখন আপনি বলুন তো যে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে আপনি কি নিজে থেকেই চেপেছিলেন, নাকি বিষয়টা এমন যে না, আপনি আসলে এটা কোনো উৎসাহ পান নাই, বা কেউ আপনাকে ডাকে নাই, বা কেউ বলে নাই, বা আপনি চেষ্টা করেছেন, এই বিষয়েও আপনি একটু এটা হচ্ছে ধরেন আপনার প্রত্যেকের ভিতরে, মানুষের ভিতরে একটা কাজ করে, ভিতরে সব যার ভিতরে যারা সৃষ্টিশীল লোক, তারা ভিতরে কাজ করতে থাকে, এটা বাইরের মানুষকে বুঝতে পারে না। এটা হয়তো আপনি বুঝতে পারবেন, আর যারা এইসব শিল্প সংস্কৃতির লাইনের লোকজন আছে, তারা এটা বুঝতে পারবে যে তাদের ভিতরে কী কাজ করে। সাধারণ মানুষগুলি সেটা বুঝে না, যে কারণে অনেক সময় আমাদের আচার আচরণগুলি অনেক সময় লোকজন কি করে, যে এই লোকটা একটু যেন একটু অন্যরকম আচার আচরণ, ব্যাপারটা কি, কিন্তু ওইটা আসলে ওইভাবে বোঝায় না। আর তার ভিতরে যে কাজ করতেছে, সেটা আপনি যে জিনিসটা আমার কাছে বলতেছেন, সেটা হচ্ছে যে আমার
ভিতরে কবিতার ভালোবাসার যে জায়গাটা ছিল, আমি লক্ষ্য করে দেখলাম যে আমি যখন প্রথম আমার কবিতা বইগুলি বের করলাম, কবিতাগুলি লিখলাম, তখন দেখলাম ঠিক কবিতা হয়ে উঠছে না। আমার নিজের দৃষ্টিতেই আমি দেখতেছি যে এগুলি কবিতাগুলি হয়ে উঠছে না। অথচ আমার ভিতরে প্রচন্ড ভাব, প্রচন্ড ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা, সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, তো কৌশলগত জায়গাগুলি আমি ঠিক বুঝতে পারতেছি না। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, বাংলা সাহিত্যে যা যা আছে আমি আমার নিজের ভিতরে আয়ত্তানোর চেষ্টা করি। যেমন মানে আমি সেই মহাকাব্যের যে ধাঁচ, মহাকাব্যের যে গঠন, তারপর যে মাইকেল মধুসূদন থেকে শুরু করে আপনার রবীন্দ্রনাথ, নজরুল, আপনি যদি আমার এই চলছে বেহালাটাই আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এইগুলি কবিতা প্রকাশ করার ব্যাপার না, এটা ছিল আমার ভিতরের গত ব্যাপার। আমি প্রত্যেকটা জিনিস নিজের ভিতরে আয়ত্ত করছি। আপনি যে কবিতা গতির কথা বলতেছেন, আসলে এটা হচ্ছে আমার এর পরবর্তী স্টেপে। আপনি যে কবিতাগুলি আপনার কাছে ভালো লাগতেছে, আপনি বলতেছেন, আপনার কথা থেকে তো আমি আরো একটু বেশি ইমপ্রেস হয়ে যাচ্ছি যে আপনি হয়তো মানে ভাবতেছেন যে আমি কেন জাতীয় পর্যায়ের দিকেই বা হচ্ছে না কেন, ওদিকে যাচ্ছি না কেন। তো এখন তো আমার দায়িত্বও বেড়ে গেছে, কিন্তু প্রকৃত অবস্থায় আমি আসলে নিজের ঘুরে ফেলছি। আমার কাছে যেটা মনে হয় যে আমার যে করে ফেলছে, আমার যে প্র্যাকটিসের জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ইনশাল্লাহ যদি আমার ভিতরে যে জিনিসগুলি কাজ করতেছে, আমি যদি ওগুলি ঠিক ডেলিভারি দিতে পারি, তাহলে আমি আমার তো একটা দায়িত্ব বেড়ে গেল। আপনার কথা থেকে তো আমার একটা দায়িত্ববোধ বেড়ে গেল। অবশ্যই আর একটা বিষয় হচ্ছে যে আপনি, এটা তো একটা ব্যাপার যে আপনি একটা প্রস্তুতি আপনি শেষ করেছেন মোটামুটি ব্যাপার। এটা আমি মনে করি মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে জানতে হয়, বুঝতে হয়, আপনার একটা প্রস্তুতি আপনি শেষ করেছেন। এই প্রস্তুতির পরে আপনি কাজ করবেন, এবং এরকম ইতিহাসে অনেক আছে যারা মানে বয়সের দিকে একটু হওয়ার পরেও, মাঝামাঝি আসার পরেও তারা সাহিত্যে কাজ করে তারা মানে খুবই স্মরণীয় হয়ে আছেন আমাদের কাছে। হ্যাঁ, নানা মাত্রায় আমরা দেখেছি। এটা মানে কবিতা, এটা সংখ্যাটা কম হলেও কথা সাহিত্য তো আছেই। তারা শঙ্কর সহ আমরা আর অনেকের নাম জানি যারা একটু দেরি করে লেখালেখি, পরে শুরু করছে কথা সাহিত্যে যা, কিন্তু তাদেরকে আমরাও তাদের সংবেদনশীলতার কথা চিন্তা করলে কিন্তু কবিতা থেকে আলাদা করার সুযোগ নাই। তারা সংবেদনশীলতায় একজন কবির মাপেই তারা কাজগুলো করে গেছেন। তো ফলে সেই দিক থেকে যদি আমি বলবো যে এইটাও আরেকটি ব্যাপার হতে পারে যে আমরা ধরেন আমি একটু আমার কথাটা একটু বলি যে আমি আমার কবিতা ছাপা হওয়ার আগে 1000 কবিতা আমি লিখেছি, 1000 কবিতা আমি পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলেছি। এই পাণ্ডুলিপি আমি প্রকাশ করিনি, এবং এটা আমি, এই কবিতা আমার থাকুক, মানুষ দেখুক, সেটাও আমি আশা করি। কবিতা হয়েছে সেটা আমি মনে করি, মানে ওটা প্র্যাকটিসের জায়গা ছিল। হ্যাঁ, তো 1000 কবিতা আপনি মানে এটাকে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো এই 1000 কবিতা তখন ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা ছিল তখন এমন যে আমি কোনো দিন 10টা 12টা 15টা কবিতা পর্যন্ত লিখেছি, সর্বোচ্চ 15টা না 14টা। আমার এই 14টা কবিতা আমি একদিনে। তো সেই সময় কবিতা, পরে যখন আমি বুঝতে ধরতে ভাবলাম, বিশেষ করে রণজিৎ কুমার, যিনি আমার শিক্ষক, আমাদেরও গুরু, মানে অবশ্যই যিনি আমার মানে বলে আমি রণজিৎ বিদ্যালয়ের ছাত্র, তো সেই ওনার সংস্পর্শে আসার পরে ধাবমান সাহিত্য, ওই তৎপরতা, এগুলোর সঙ্গে থেকে মনে হচ্ছে যে না, কবিতা তোমাকে বদলাইতে হবে। আমি যা লিখছি আসলে এটা না, আমাকে অন্যভাবে। তারপর আমার প্রথম একটা বেদনা ছিল যে আল মাহমুদ আমাকে খুব টেনেছিল। কবি আল মাহমুদ টানার একটা কারণ, আরেকটা তথ্য আমি দেই। আল মাহমুদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, মানে তার জন্ম, উনি সেখানেই বড় হয়েছেন। আচ্ছা, একটা পর্যায়ে উনি ঢাকায় আসছেন, এইগুলো আমরা ইতিহাসে জানি, এগুলো বলার কিছু নাই। তো ব্রাহ্মণবাড়ি এক সময় কুমিল্লারই অংশ ছিল। তো আমার জন্ম কুমিল্লার হোমনায়। তো মাহমুদ ভাইয়ের যে মানে যে এলাকা, আমার যে এলাকা, এই এলাকায় খুব বিস্তর কোনো ফারাক নাই। রাজনৈতিক বিভাজন, জেলা বিভাজন থাকলেও আমাদের ভাষা সংস্কৃতি চর্চায় কোনো তফাৎ নাই। ফলে যে কারণে ওনার কবিতায় যে অনুষঙ্গগুলো উঠে এসেছে, এগুলো আমাকে ব্যাপকভাবে আগ্রহী করে তুলেছে। পরে আমি এসব দেখলাম যে হয় না, তাহলে আমার এরকম ভাবে কবিতা লিখতে হবে। এই বলতে আল মাহমুদের শব্দগুলি যে একেবারে মাটিতে উঠে আসা শব্দ, তখন আমি এগুলোকে, এই নাগরিকগুলো বার্তা দিয়ে আমি শুরু করলাম আল মাহমুদের মতো আমি লিখতে চাই। সেই লেখার একটা মানে একটা প্রস্তুতি হচ্ছে আমার প্রথম বই মাটির মর্মর। সেইটাকে আমাদের নাগরিক জীবনে
এইটাকে নিয়ে আমার অনেক লাঞ্ছনার হইতে হয়েছে যে এটা 60 দশকী কবিতা এমনও পত্রিকায় ছাপা হয়েছে, এগুলো পুরনো ধাঁচের কবিতা, এগুলো অমুক আলমামুদ্দিন সব মাথা পেতে নিয়েছি। আমি বলি মানে আমি করতে চেয়েছি, আমি তো আসলে এটা করতে চেয়েছি। এখন কবিতা হ্যাঁ, তবে শিল্পোত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে, রূপোত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সেই দুর্বলতা আমার ছিল ওই বইয়ে, বিশাল বিস্তরভাবেই ছিল। কিন্তু তারপরও নৈকট্য দিয়ে আমি সে জায়গাটা এসেছি। তো আপনি কিন্তু যে আপনি যেটা বলেন এই প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে আপনি একা একা যে লড়াইটা করেছেন, আমি তো নানান রকমের সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, রণজিৎ কুমারের সহযোগিতা পেয়েছি, আমি ধাবমানের সহযোগিতা পেয়েছি, আমি সাংস্কৃতিক ছিলাম। হ্যাঁ, আমার জীবনের অন্য একটা প্রতিবন্ধকতা ছিল, তা সেটা থাকলেও কিন্তু আমি একটা এই তৎপরতা পেয়েছি এবং মূলধারায় কবিদের কবিতার সঙ্গে যারা আসছে গেছে তাদের সঙ্গে আমার যোগাযোগ, কথাবার্তা, ইলিয়াস আহমদ সোফা সবাই আল মাহমুদ সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা কবিতা নিয়ে। আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই আলাদা। আপনি যেই কর্নারে যেইভাবে আপনি ছিলেন, হ্যাঁ, আপনার ভিতরে একটা মন বাস করতো, এইটা তো নানা কারণে পাইতাম, সেই মনের ব্যাখ্যা অন্য জায়গায়, অন্য আলোচনায়, এবং সেই কারণে আপনার কাছে আসতাম। যখনই আপনার পরবর্তী কবিতাগুলো আমি পড়লাম তখন বললাম না, এই মন তো আসলেই এত যথাযথ জায়গায় বিকশিত হচ্ছে, যথাযথ জায়গায় চলে আসছে। এই উপলব্ধিটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে। আপনি যেটা বলতেছেন যে আমার লাইফে যেটা হয়েছে যে আমি আসলে কবিতা খুবই ভালোবাসি, কবিতা প্র্যাকটিস করার চেষ্টা করছি, এটা সম্পূর্ণ নিজে আমার ভিতরের ব্যাপার, ভিতরে ছিল। আমি এটা লোকজনকে আসলে প্রকাশও করতাম না, হয়তো আপনারা যারা খুব কাছে ছিলেন এরা হয়তো একটু বুঝতে পারতেন। কিন্তু আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি বিভিন্ন সংগঠনে, মানে যেমন ধরেন আপনার যে বিভিন্ন আমরা একটা সংগঠন তৈরি করছি, সেখানে কিন্তু আপনার কাছে উকি ঝুঁকি কিন্তু ছিল, যেমন আপনার ওই যে কি আপনার গাংচিল নাকি আমরা পত্রিকা করছি, সেটা টাকাটা তো আপনি দিয়েছেন, সেখানে সম্ভবত আমার একটা লেখা আছে কিনা আমি জানি না, ছিল মনে। তারপরে আমরা ওই যে আরেকটা জিনিস আমরা প্র্যাকটিস করতাম, ব্লগিং করতাম, ব্লগে আপনার বই ছিল, বইয়ের মধ্যে ব্লগের আপনার একটা লেখালেখি, একটা চর্চার জায়গা ছিল, আমি এইগুলো সবই আসলে একটা আড়াল আবডালের মতোই অন্য সাহিত্যিকদের কাছে, অন্য জায়গায় ঠিক আছে। নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জে থাকেন, আর আমি নারায়ণগঞ্জের কবি হিসেবে আপনার কাছে আসি নাই। হ্যাঁ, আমি আমি অভ্যস্ত না যে নারায়ণগঞ্জের ব্যাপারটা হচ্ছে যে আপনি মানুষের কবি, দেশের বাংলা ভাষার কবি। তো আমি যেটাকে বলতে, সেটা আমাকে ধাবমানের 1000টি সাহিত্য সভা করেছি আমরা আরো বহু আগে। 1000, হ্যাঁ, 1000টি সাহিত্য সভার অনুষ্ঠানটা আমরা ঢাকায় করেছি, পাঠক সমাবেশের কাটাবন সেন্টার, শহীদুল ইসলাম বিজুর সেই সেন্টারে প্রথম অনুষ্ঠানটি আমি করি। সেই আদলে খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল, খুবই অভিনবভাবে আমি অনুষ্ঠানটা, সৃজনশীলভাবে অনুষ্ঠানটা সাজিয়েছি, সুন্দর করেছি এবং বেশ ভালো হয়েছে। তো এরপর আমরা সাহিত্য সভা করে যাচ্ছি। তো এইটা বলছে এই কারণে যে আমার যে প্রস্তুতি সাহিত্য করার, সেই প্রস্তুতিটা আমি ছিলাম আর কি দলীয়ভাবে বা সবাইকে নিয়ে। আপনি একা একা নিজের মনে 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 বড় হয়ে উঠেছে। হ্যাঁ, এইটা একটা অনেক, আমি বলবো একটা বড় সংগ্রামের জায়গা। হ্যাঁ, তার মানে যে কবি, তার জন্য কারো অনুপ্রেরণারও দরকার নাই, উৎসাহেরও দরকার নাই, কোন রকম বৈধতা দেওয়ারও দরকার নাই। অনুপ্রেরণা উৎসাহ তো অবশ্যই আছে, নিজেই পারেন না সেটা বলে যেটা সেটা হচ্ছে যে আপনি কি কোন রকম কোনো মানে ক্ষতির শিকার তো আর হন নাই। ক্ষতি বলতে আর্থিক বাণিজ্যিক ক্ষতি এটা বলা যায় না, কিন্তু আমার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমি একটা ট্রেডে ব্যবসা করতাম, সেটা হচ্ছে আমি কাপড় তৈরি করতাম, পাওয়ারলুমের ব্যবসা ছিল আমার। এগুলো আমি জানি, ওইগুলি থেকে আমি আসলে ব্যাক করে চলে আসছি। কেন জানেন? এটা হয়তো জানেন না যে আমি ওই লেখালেখির সাথে জড়িত হওয়ার চাইছি বলেই আমি ওই ব্যবসা থেকেই ব্যাক করে ফেলি। তাহলে এটা একটা বড় ঘটনা, এই মেসেজটাই তো দেওয়া দরকার। আমি জানি বলি তো আপনার কাছে আসছে, আমি বলতে চাই নাই, আপনি যে বলেন সেই জন্য মূল্য একজন ব্যবসায়ী, একজন এরকম মানুষ কেন আসছে। আমি গণিত দিয়ে শুরু করেছি, আপনি বিব্রত না হন। এখন আপনি নিজেই কিন্তু এই তথ্যটা, একজন ব্যবসায়ী, সেটার পরেও কিন্তু আমরা আপনার কাছ থেকে ওই বিষয়টিকে, আমরা এত বড় একটি জায়গাকে, স্বচ্ছন্দের বা বিত্ত বৈভবের এক সম্ভাবনার জায়গাকেও কিন্তু আপনি অস্বীকার করে এই টাইমে কবিতায় আসাটা, জীবনের অনেকটা মধ্য বয়সে, এইটা একটা মানে বড় কাজ আর কি। এইটা আপনাকে তাহলে আমি যেটা বলতে চাই, এই তাড়নার বিষয়ে আপনি মানে
এটা ঠিক আসলে আমাদের সাক্ষাৎকার না, কিন্তু এটা না না আমাদের না একটা আলোচনা। না ওইটা বলতে পারে যে মনে করেন যে ওই যে বললাম যে একটা কথা, হ্যাঁ, ওই ছোট ভালোবাসা বা ভালোবাসা ভালোবাসা কখনো যার ভিতরে একবার ঢুকে যায় সে মানে আপনার মন আপনাকে নিয়ে এসেছে। মন আমাকে কবিতা, মন আমার সাহিত্যে, মন আমার এখানে চলে আসে। যদি আমি ব্যবসায়ী মানুষ, যদি আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করার পরেও আমি বেসিক্যালি চাকরিতেও ঢুকি নাই, আমি গিয়ে চলে গেলাম হলো ব্যবসাতে। ওই ব্যবসা যে মোটামুটি ভালোই ছিলাম, আমি বেশ ভালোই ছিলাম। তো ওখান থেকে আমার কি ভিতরে কি কাজ করলো আমি জানি না, আমি আবার ব্যাক করে চলে আসলাম এদিকে, যেখানে লেখালেখি ও ব্লগের সাথে জড়িত হলাম, আপনাদের সাথে পরিচয় হলো, আরো লোকজনের সাথে পরিচয় হলো। আর এখন যে সময়টা আসছে, এই সময়টার ভিতরে আমার যেই কাজটা করতেছে, আমি আসলে এখন আমি অর্থনৈতিকভাবে অনেকটা আল্লাহর মতো সলভেন্ট, আল্লাহ দিছে, আল্লাহ সলভেন্ট করছে। তো ছেলে মেয়েরও বড় হয়ে গেছে। তো আমার যেন চর্চাটা যেন পুরোটাই এখানে চলে আসছে, আমার মন মানসিকতা এবং সমস্ত আন্তরিকতাটা আমার এই সাহিত্যের চর্চার দিকেই চলে আসছে। আমাকে ওইরকমই মনে হতেছে আমার কাছে। আর অবশ্যই স্বাগত জানাই, এটা আমাদের জন্য অনেক সুখবর। এবং আমরা আমরা আমাদের এ, কাজের ক্ষেত্রে আমি নিজেও চর্চা করি কবিতা নিয়ে, সেই জায়গা থেকে ধরেন এটা আমাদের জন্য একটা সুখবর যে আপনি আপনার ধ্যান জ্ঞানটা এখন কবিতায় দিবেন। এবং আমি যে চমকের কারণে যে আপনার কবিতার যে পংক্তির যে টান আপনার কাছে আমাকে নিয়ে এসেছে, আপনার কবিতার পংক্তি আমাকে নিয়ে আসছে, দাওয়াতের লাগবে না, আমি বিনা দাওয়াতে নিজেই দাওয়াত নিয়ে আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার কবিতার পংক্তি, তো সেইটার সম্ভাবনা, সেইটার বিকাশ, সেইটার সাধনা আপনি করে যাবেন, এইটাই তো আমাদের আসলে প্রত্যাশা। আমি আলোচনাটা আসলে এই জন্যই একটু কথা আপনার সঙ্গে আমি না ঠিক আছে, বলার তবে বিষয়। আগে তো ভবিষ্যতে আমরা তবে এই কবিতা নিয়ে আমরা আরো কথা আমরা বলবো। হ্যাঁ, কবিতার যে রেসপন্স গুলি আমার কাছে আসে অনেক সময়, হ্যাঁ। কিন্তু আপনি সর্বোচ্চ রেসপন্স দেখাচ্ছেন আমাকে। আমি আসলে আপনার মতো কারো কাছ থেকে এইভাবে রেসপন্স পাবো এটাও আমি ভাবি নাই, কিন্তু আমার ভিতরে এখন আরো দুর্দান্ত কাজ করতেছে যে না, আমার জায়গাটা কমপ্লিট করতে হবে। আমি যেই অ্যাঙ্গেলে এখন সাহিত্য চর্চাটা করতেছি, এই সাহিত্য চর্চাটাকে আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। এটাই, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ যে এই যে আপনার একটা অনেক সময় হয় না যে একটা সামান্য মানুষের একটা পথ দেখানো পথ দিয়ে কিন্তু চলে যায় অনেক, হ্যাঁ, না কিছুই করলাম না, একটা শব্দ অনেক সময় একটা ভালো কবিতা আপনার কিছুই বললাম না, কিন্তু বাঘটা দেখাই দিলাম যে যা এদিক চলে যাও, এদিক চলে যাও, এতে কিন্তু অনেক চলে যায়। তো আমরা যেহেতু একই শহরে, একই কাছাকাছি মনের মানুষ, এবং আপনি যেহেতু আমার সহ যাত্রী হিসেবে আপনি যাবেন, হ্যাঁ, এই করবেন, সেই জায়গায় আমি আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। আপনার মতো মানে কবি বন্ধু পেয়ে আশা করি আমরা আরো ভালো ভালো কাজ করবো। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লাগতেছে। থ্যাংক ইউ।